শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছে। কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে। শিশিরে ধোয়া বুক, কোমল জ্যোৎস্নার মতো জনি, মধুকুপি ঘাসের মতো রোম, কিছুটা খয়েরি। কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতার মতোই মানুষের অবচেতনে সুপ্ত যৌন আকাঙ্ক্ষা ও হিংস্রতা লুকিয়ে থাকে। আজ আমরা নিয়ে এসেছি তেমনই এক অমানবিক নিষ্ঠুরতা আর লালসার গল্প। বনমালীদা, তুমি কেন আমাকে এমন পাগল করে দাও? তোকে দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে আমাদের আজকের নিবেদন সরীসৃপ। গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের সূত্রধার দেবাশিস নন্দী। অন্যান্য চরিত্রে চারু পাপিয়া চক্রবর্তী, পড়ি মৌলি গাঙ্গুলি ভট্টাচার্য, হেমলতা কাকুলি দাস, খেন্তি স্বপ্না ভট্টাচার্য, পদ্ম অনুমিতা চট্টোপাধ্যায়, কনক সংযুক্তা আচার্য, বনমালী ভবানী প্রসাদ, ভুবন প্রিয়াঙ্ক চক্রবর্তী, অজিত দর্পিত লেট। নাট্যরূপ, নির্দেশনা, সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে গল্প সরীসৃপ। চারিদিকে বাগান, মাঝখানে এক প্রকাণ্ড 3 তলা বাড়ি। বাড়ি তৈরি করতে চারুর শ্বশুর লাখ টাকা খরচ করেছিলেন, কিন্তু মাত্র 30,000 টাকার দেনার দায়ে সেই সম্পত্তি চারুর হাতছাড়া হয়ে বনমালীর হাতে চলে গেল। প্রথম বয়সে চারু নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে শ্বশুরের সম্পত্তি এমনভাবে সামলেছিলেন যে আত্মীয় পর কেউ কখনো কোনো দিক দিয়ে একটি পয়সাও অপচয় করতে পারেনি। তবে 3টি কারণে এই বুদ্ধি কাজে লাগাতে তার অসুবিধা হতো। প্রথমত, তিনি স্ত্রীলোক। দ্বিতীয়ত, তার আধপাগলা স্বামী 20 বছর ধরে প্রতিদিনই স্ত্রীর প্রতি সন্দিহান থেকেছে। তৃতীয়ত, তার একমাত্র ছেলের মাথায় বুদ্ধি বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। শেষ জীবনে ক্লান্ত ও ভীত চারু সম্পত্তি সামলানোর নামে অদ্ভুত সব কাজ করতে লাগলো। যেখানে ক্ষতির সম্ভাবনা নেই সেখানে অতি সাবধানী ছিল, আর সর্বনাশের দিকে উদাসীন যার প্রতি বিশ্বাস করা উচিত তাকে সে অবিশ্বাস করল, আর যাকে জেলে দেওয়া উচিত তাকে সে অন্ধভাবে বিশ্বাস করল। ফলে কিছুই অবশিষ্ট থাকল না। চারুর বিয়ে হয়েছিল 17 বছর বয়সে। বনমালী তখন 15 বছরের বালক। চারুর শ্বশুর রামতারণ প্রায়ই গঙ্গার ধারে এক বাগান বাড়িতে সময় কাটাতে যেতেন। বনমালীর বাবা ছিলেন তার প্রতিবেশী ও বন্ধু। রামতারণ হাসি মুখে বনমালীকে বলে যেতেন চারুকে পাহারা দিতে। রামতারণ নারীর সতীত্বে অবিশ্বাস করতেন, তাই তিনি বাড়ি ছাড়ার আগে বনমালীকে রেখে যেতেন। পরে নানা কৌশলে চারুর গতিবিধি জেনে নিতেন। বনমালীর বাবা এসব বুঝতেন, কিন্তু কিছু বলতেন না। চারুও বুঝত, কিন্তু অবুঝের মতো তার রাগটা গিয়ে পড়ত বনমালীর ওপর। বনমালীকে সে যত্ন করে খাওয়াতো, সারাদিন তার সঙ্গে গল্প করত,
আর রাতে নিজের শোবার ঘরের পাশের ঘরটায় তার বিছানা পেতে দিত। মাঝখানের দরজাটা খোলা রাখত। স্বামী কোনো গোলমাল করলে বাবার হুকুমের কথা মনে করিয়ে দিয়ে তাকে থামিয়ে দিত। রামতারণকে তার ছেলে এতটাই ভয় পেত যে আর কোনো কথা না বলে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর পর রামতারণ মারা গেলে সে ব্যবস্থা উঠে গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত তখনও বজায় রইল। সময়ের সঙ্গে সঙ্গে বনমালী শহরের ভেতর একটা বাড়ি তৈরি করে সেখানে উঠে যাওয়ার পর যাতায়াত কিছুটা কমিয়ে দিল। আজ বিপদে পড়ে বনমালীকে বাড়িতে নিমন্ত্রণ করে খাতির করায় চারুর মনে ছিল যথেষ্ট লজ্জা ও অপমান। তবু সে পাখা হাতে পাশে বসে এমন আন্তরিকতায় বনমালীকে খাওয়াতে শুরু করল যে পাষাণও গলে যেতে পারে। চারু বলল, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়ি তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। ভাই, আমার সব গেল। যাক, কি আর করব, সবই কপালের লিখন। মাথা গুঁজবারে ঠাঁইটুকু যে রইল, এই ঢের। বনমালী একবার মুখ তুলে তাকালো। চারুর চুলের কালো রং ফ্যাকাশে হয়ে গেছে। এটা লক্ষ্য করি আবার খাওয়ায় মন দিল। আসল কথা বলা হয়ে গেছে, এবার একটু মিষ্টি কথা বলার দরকার মনে করে চারু জিজ্ঞেস করল, নিরামিষ কপির ডালনা তোমার ভালো লাগছে না ভাই? বেশ লাগছে। চারুর ছোট বোন পরি 1 মাসের ছেলেকে কোলে নিয়ে পাশে বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে তার ভালো লাগছিল না। সুযোগ পেয়ে বলল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা। ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত বললাম আমি রাঁধি, কিন্তু দিদি কিছুতেই আমাকে রান্না করতে দিল না। না রেঁধেছিস, ভালোই করেছিস। ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে মানুষের খাওয়ার অরুচি হতো না? অরুচি হতো? আমার রান্না খেতে বনমালী দাদার অরুচি হতো? স্বয়ং বিধাতা এ কথা বললেও আমি বিশ্বাস করব না। আচ্ছা নে, চুপ কর। মানুষটার সঙ্গে দুটো কথা বলতে দে। আমিও তো কথাই বলছি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে বোনের বিয়ে দিয়েছিল সে। রাগের সময় সেই কথায় বারবার মনে পড়ে। পরীর ছেলে ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকলে বনমালীর কাছে সুবিধে পাওয়া যাবে না বুঝে পরী ছেলেকে শোয়ানোর অজুহাতে উঠে গেল। পরী চলে যেতেই চারু বলল, দেখলে ভাই, শুনলেন এর কথাবার্তা? আমি যেন ওর ইয়ার। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছে, ও দিদি, আমাকে 105 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার সময় আমি দিদি, আর অন্য সময় আমি কেউ না। ছেলে মানুষ বোঝে না। বোঝে না? কচি খুকি কি না বোঝে না? সবই বোঝে, ইচ্ছে করেই এমন করে। বনমালী কিছু বলল না। চারুও নিজের জ্বালা আর অভিমানে কিছুক্ষণ চুপ করে রইল। তাদের এই নীরবতা নিঃসম্পর্কীয়, কারণ একজন এখন পৌরা নারী আর অন্যজন মধ্যবয়সী পাটের দালাল। ভাগ্যিস বাগান বাড়ি তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। আর কারো কাছে বাঁধা রাখলে কি সর্বনাশ হতো বলো তো? আমার কাছে বাধা রাখুন চারুদি, বিক্রি করেছিলে। ও মা, আমি বিক্রি করলাম কখন? দলিলের নকল একবার পড়ে দেখো। 30,000 টাকা নগদে তুমি আমাকে বিক্রি করেছিলে। চারুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। শেষে বলল, তুমি হাসছো?
তাই বলো, মজা করছিলে। এই বাড়ি ছেড়ে যেতে হলে তুমি কোথায় থাকবে ভেবে দেখেছো? তুমি রাগ করো না ভাই, মেয়ে মানুষ, কিছু বুঝি না। বনমালী তখনকার মতো চুপ করে গেল। তার মা হেমলতা বললেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না? কোথায় যাবে? যে চুলোয় খুশি, আমাদের তা ভাববার দরকার কি? কদিন দেখ, তারপর নিজের পথ দেখে নিতে বলে দে। তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই। নিজে থেকে যাই তো যাবে, নইলে রইল। বনমালী কিছু না বলে বাগানে পায়চারি করতে চলে যায়। ভাবে, কি আর হবে, গ্রামকে গ্রাম ঘাড়ে এসে চাপছে, চারদিন ভার এমন কি আর গরু। একদিন হঠাৎ পরি তার 1 মাসের ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে দিদির কাছে চলে আসে। ছেলেকে সাবধানে মাটিতে নামিয়ে গড়াগড়ি দিতে দিতে বলে, দিদি গো, আমার কপাল পুড়েছে গো, কি এমন অভিশাপ দিল, কি এমন করলো? চারু গলায় আঁচল জড়িয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে, কিন্তু হেমলতা এসে আঁচল খুলে দেয়। তবু চারু চুপ না থেকে মেঝেতে শুয়ে হাত কামড়াতে কামড়াতে চেঁচিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে। সেখান থেকে ভগবানের কাছে একটানা আবেদন, ভগবান, আমায় এবারে নাও। বনমালী পরীকে সান্ত্বনা দিয়ে বলে, অমন করে কাঁদিস না পড়ি, ছেলের মুখ চেয়ে বুক বাঁধ, নে উঠে ছেলেকে সামলা। ও তো কাঁদতে কাঁদতে গলা কাট করে ফেললো রে। হেমলতা এসব কথা শুনে বিরক্ত হয়ে বনমালীকে থামায়। ওকে এখন কিছু বলিস না বনমালী, কাঁদতে দে। শ্বশুরবাড়ির লোকেরা এমন দজ্জাল, সেখানে কি প্রাণ খুলে কাঁদতে পেরেছে মেয়েটা? একটু কেঁদে নিক, তবেই শোক কমবে। পরি এবার আরো জোরে কাঁদতে থাকে। বনমালীর বিপদ আরো বাড়ে, সে কান্না একেবারে সহ্য করতে পারে না। অথচ পরীর এত বড় শোক দেখে উঠে চলে যাওয়ার উপায়ও নেই। ওদিকে চারুর ঘর থেকে কোনো সাড়া শব্দ নেই। পরী একটু দম নিয়ে বলে, ও মাসিমা, দিদি কি করছে দেখুন তো। হেমলতা খোকাকে বনমালীর দিকে এগিয়ে দিয়ে বলে, ধর তো, আমি দেখে আসি। বনমালী খোকাকে ধরতে হাত বাড়ায় না, বরং নিজেই বলে, আমি দেখে আসছি। হেমলতা পরীকে বসতে বলে পরীর ছেলেকে নিজের ছেলের কোলে রেখে সেখান থেকে উঠে গেলেন। কারণ সদ্য বিধবার কান্নাকাটি তার মোটেও ভালো লাগছিল না। উপরন্তু কুপিত বায়ুর প্রকোপে তার শরীরও ভালো নেই। কবিরাজ নিষেধ করেছেন উত্তেজনা নিতে। তাছাড়া পরের মেয়ের কপাল পুড়েছে, তাতে তার কি আসে যায়। চারুর ঘরের দরজা ঠেলে হেমলতা বলল, দরজা খোলো মা, ও সব করতে নেই, মাথা ঠান্ডা রাখো। কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে হেমলতা অবাক। চারুর শোক কোথায় যেন উধাও। ভুবনের মাথায় এসে কবিরাজি তেল মাখাচ্ছে। পরি এবার উঠে বসে। বনমালীর সামনে কাঁদতে লজ্জা পাচ্ছে। এলোমেলো চুল সামলে ভাঙা গলায় বলে, খোকাকে দিন। বনমালী খোকাকে কোলে তুলে দিয়ে বলে, তোর ছেলেটা বেশ হয়েছে রে। থাক, আর ঠাট্টা করতে হবে না। বনমালী যাওয়ার সুযোগ থাকলেও বসে রইল। আজ বিধবার বেশে পরীকে যেন চারুর যৌবনের প্রতিচ্ছবি মনে হচ্ছে। তার ব্যবহার, কথা বলার ভঙ্গি সব যেন চারুরই মতো, তবে আরো স্পষ্ট আর সরল। তোর ঘাড়ে কি লেগে আছে রে? পরী ঘাড়ে হাত বুলিয়ে বলল, কিছু না। তুই পাউডার মাখিস? মেখেছি তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বললেন? পরীর বিধবা হয়ে আসায় চারুর মাথা আরো খারাপ হতে লাগলো। 40-এই তার চুল পেকে গেল, কোমরে বাত,
পেটে অম্বল, দিন রাত বুক জ্বলে। একদিন পরীকে জিজ্ঞাসা করল, তোর বর কিছু রেখে গেছে? না। কিছুই না? পোস্ট অফিসে, ব্যাংকে কিছু? রোজগারই বা করতো কি, বাপের কাছে হাত পেতে চলতো। গয়নাও দেয়নি? তোকে যে 13-14 হাজার টাকার গয়না দিয়েছিলাম? সব কেড়ে নিয়েছে দিদি। শ্বশুর গলার আঁচল থেকে চাবি খুলে সব নিয়ে গেছে, এমনকি খোকার গয়নাও। 2 মাস থাকলে তো আদায় করতাম, ধৈর্য রাখতে পারলি না? ওখানে থাকতে ভালো লাগছিল না। ভালো লাগছিল না? মেয়ে মানুষের ভালো লাগা মন্দ লাগা আবার কি? যা, কালকেই ফিরে যা। খোকাকে কিছু দিয়ে যাবে হয়তো বুড়ো। দেবে ছাই, 7 ছেলেরা একজনও কিছু করে না, আমাকে দেবে কেন? তোর ছেলে মানুষ করবে কে? তোকে খাওয়াবে কে? আমি? বনমালী তাড়িয়ে দিলে আমার নিজের ছেলে খেতে পাবে না। আমার চিন্তা তোমায় করতে হবে না। 3 দিন পরীর সঙ্গে চারু কথা বলল না, কিন্তু পরীর তাতে কিছু যায় আসে না। এই দেখে চারুর প্রচন্ড রাগ হলো। বলল, দেখ পরি, এত বর ভালো নয়। নয়তো নয়, কি হবে? খাইয়ে পরিয়ে মানুষ করিনি তোকে আমি? সবাই করে থাকে, তুমি একা নও। বনমালীর কাছে নালিশ জানিয়ে চারু বলল, মেয়েটা নিজে সর্বনাশ করছে, একটু ধৈর্য ধরতে পারতো না? যাবে চারুদি, 2-3 বিশ্রাম নিক, তাতে ক্ষতি কি? চারু আর কিছু বলতে সাহস পেল না। পরদিন পরী মুখ ভার করে বলল, লেগেছ তো পিছনে, জগতে কারো ভালো করতে নেই। তুই আবার কবে আমার কি ভালো করলি লো? এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? তোর জন্য দয়া করে থাকতে দিয়েছিস। হ্যাঁ তাই। চারু নিজের ঘরে গিয়ে দেয়ালকে শুনিয়ে বলল, ওর জন্য আমি আর কিচ্ছু করব না, করব না, করব না, এটি সত্যি করলাম। শেষে চারুর কাছে পরীর ঔদ্ধত্যের কারণ পরিষ্কার হতে শুরু করল। চারু নিজে বনমালীর খাওয়ার সময় হাজির থাকে। কিছুদিন পর দেখা গেল পরীও আসছে, তবে চারুর মতো দূরত্ব বজায় রেখে নয়। পরী বনমালীর বেশি কাছে বসে চারুর হাতের পাখার দখল করে রাখে, আর চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, খান, পেট ভরেনি আপনার? ওই খেয়ে মানুষ বাঁচে? কাল পেঁপের ডাল্লা রান্না করে দেব, খেয়ে দেখবেন ভালো বানাই। চারু এভাবে বলতে পারে না। এত স্নেহ মাখানো গভীর গলা, এত মনোহর আবদারের ভঙ্গি। অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরী বলে, হাঁ করে কি তাকিয়ে দেখছো দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো, উঠে গেলে কি ভালো হবে? পরী যেন বনমালীর চারপাশে একটা অদৃশ্য বলয় তৈরি করেছে। বনমালীর কোনো কিছুর অভাব হয় না, তাকে চুরোট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুল হয় না। পরী সময় মতো এসে সব সামলে নেয়। রাতে বনমালী বিছানায় গেলে পরী চুপি চুপি ঘরে ঢুকে বলে, কি চাই বলুন? পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যায়, আর কিছু চাই না। কেন, আমি কি পা টিপতে জানি নে? তবে সে নিজে পা টেপে না, কেষ্টকেই ডেকে পাঠায়। নিজের ছেলেকে আদর করার সময়টুকু পর্যন্ত পায় না পরী। খোকা প্রায় ঝিয়ের কোলে বা মেঝেতে পড়ে ঘুমিয়ে থাকে। চারুর মনে এক অজানা শঙ্কা জেগে উঠত। মনে হতো এই মেয়ে শেষ পর্যন্ত বড় কোনো সর্বনাশ ঘটিয়ে ফেলবে। একদিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি নামল। বিদ্যুৎ আর বজ্রপাত যেন আকাশ ফাটিয়ে ফেলছে। চারু ভাবল পরী একা একা ভয় পাচ্ছে, তাই খোঁজ নিতে বের হলো।
পরীর ঘরের দরজা ভেজানো ছিল। চারু ঠেলে খুলে ভেতরে ঢুকলো, কিন্তু যা দেখলো তাতে সে পাথর হয়ে গেল। পরী বনমালীর বুকে জড়িয়ে বসে তার কথা শুনছে, ভয়ে নয়, যেন ভালোবাসায় মাখা এক অদ্ভুত আরাম। মেঝেতে খোকার ছোট্ট বিছানাটি পড়ে আছে। খোকা গড়াগড়ি দিয়ে বনমালীর এক পাটি জুতো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। পরি বলল, ঝড়ের এই আওয়াজটা কেমন যেন আমার মনের ভিতর একটা অদ্ভুত তৃষ্ণা জাগায় বনমালী দাদা। মনে হয় ঝড়টা আমায় ডাকে, ঠিক যেমন তুমিও আমাকে কাছে ডেকেছিলে। তুই তো নিজেই ঝড় পুরি। তোর এই চঞ্চল চোখ আর মিষ্টি হাসি যেন আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তোকে দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না। তুমি এত ভালো কথা বলতে পারো কিভাবে? তুমি কাছে এলে আমার ভিতরে যেন অন্যরকম একটা ঝড় শুরু হয়। বনমালীদা, তুমি কেন আমাকে এমন পাগল করে দাও? তোর এই ফর্সা কোমর দাগ যেন চাঁদের আলোয় মোড়ানো। তোর এই মসৃণ শরীর যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এক কবিতা। তোমার আঙুলের স্পর্শে আমার সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণ জাগায়। তোমার ঠোঁট আমার গায়ে ছুলে মনে হয় পুরো দেহটা যেন সাড়া দিয়ে ওঠে। আমাকে এভাবে কেন ভেঙে দাও বনমালীদা? পুরি, পুরি, তুই আমার পৃথিবী, তুই আমার পৃথিবী পুরি। তোর এই নরম গাল, তোর এই মায়াবী ঠোঁট, সবকিছু আমাকে নূতন এক জীবনের স্বাদ দেয়। তোকে তোকে কাছে পেলে আমি নিজেকে ভুলে যাই পুরি, নিজেকে ভুলে যাই। বনমালীদা, থেমো না। তোমার স্পর্শে আমার ভেতর একটা আগুন জ্বলে ওঠে। সেই আগুন আমায় পোড়ায় না, বরং শান্তি দেয়। আমি তোমার কাছে নিজেকে হারিয়ে ফেলতে চাই। পা থেকে মাথা পর্যন্ত চারুর শরীরে একটা তীব্র জ্বালা ছড়িয়ে পড়ল। মনে হলো একটা ভয়ানক চিৎকার দিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ে পরীকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে, গলা টিপে মেরেই ফেলবে। কিন্তু সংসারে সব কাজ করা যায় না। কাকে কি বলবে সে? এটা তার বোনের শোবার ঘর, কিন্তু ঘরের মালিক তো বনমালী। বনমালীকে কিছু বলা যায় না, আর পরীকে বললেও বনমালী অপমানিত বোধ করবে। দারোয়ান ডেকে এখনই যদি বনমালী চারু আর ভুবনকে বাড়ি থেকে বের করে দেয়, তখন সে ছেলে নিয়ে এই দুর্যোগে কোথায় যাবে? চারু আস্তে ঘর থেকে বেরিয়ে দরজাটা আগের মতো ভেজিয়ে দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। চারু ভাবল, পরী কিভাবে বনমালীকে বাগে আনল? নিজের ছোট বোন আজ তাকে পরাস্ত করে তার ভুবনের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বনমালী হয়তো এই বাড়িটা পরীর নামে লিখে দেবে। ঘরে ফিরে চারু ছেলের মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। চারু ঠিক করল, এই বাড়িতে পাপের বন্যা বইলেও তার ঘরটাকে সে পবিত্র রাখবে। যতদিন বাঁচে ছেলে নিয়ে এখানেই থাকবে। তবু সারা রাত চারু ঘুমোতে পারল না। 40 বছরের অভিজ্ঞতায় সে জানে সব কিছুর পেছনে একটা মতলব থাকে। বনমালী, যার বয়স এখন 38, টাকার বাইরে আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? বনমালীকে নিয়ে চারুর অনেক পুরনো স্মৃতি। যুবক বয়সে বনমালীর গভীর তৃষ্ণা আর নির্বাক আকর্ষণকে সে কতবার অবহেলা করেছে। চারু ভাবল, সে যদি তখনই বনমালীর কাছে আত্মসমর্পণ করত,
তাহলে পরী আজ এই সুযোগ পেত না। পরদিন সকালে চারু নিজেই পরীকে ডাকতে গেল। কিছুই যেন ঘটেনি এমনভাবে বলল, নে ওঠ, নে ওঠ, এবার অনেক বেলা হয়েছে। পরী কোনো সাড়া দিল না, চুপচাপ শুয়ে থাকল। খোকাকে কোলে নিয়ে বাইরে এসে চারু যেন একটু স্বস্তি পেল। তারপর বাগানে গিয়ে চারু বনমালীকে দেখতে পেল। এক মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল। এই বাগানেই একদিন এক স্বপ্নমাখা সন্ধ্যায় বনমালী একরকম জোর করেই তাকে প্রায় চুমু খেয়েছিল। তাকে দেখে বনমালী বলেছিল, চারুদি, তোমার এই ঠোঁট যেন গোলাপ ফুলের পাপড়ির মতন। বনমালী, আমহো, আমি তোমার দিদির মতন, এসব কথা বলা উচিত নয়। তুমি আমার সবকিছু। তুমি শুধু চারু। সম্পর্কের বাঁধনে তোমাকে আটকানোর কোনো সাধ্য নেই। চারু, এই সন্ধ্যায়, এই বাতাসে, তোমার গন্ধে আমি আর নিজেকে থামাতে পারছি না। বনমালী, আমি আমি আর কিছু বলতে পারছি না। চারু, আমাকে আটকাবে না। আমি জানি তোমার এই নরম বুকের নিচে এক উষ্ণতা লুকিয়ে আছে। আমাকে সেই উষ্ণতায় একটু আশ্রয় দাও। বনমালী, দয়া করে থামো। তোমার ঠোঁটে আমার ঠোঁটের ছাপ রাখতে দাও চারু, একবার। আর কিচ্ছু চাইতো না। উফ, বনমালী, না, এটা এটা ঠিক নয়। ঠিক না? তবে কেন? কেন তোমার শরীর শিউরে উঠল? কেন? কেন তোমার চোখে জল আর ঠোঁটে লুকোনো তৃষ্ণা? না বনমালী, আমি পারবো না। এটা সত্যিই ঠিক নয়। আমাকে যেতে দাও। তারপর চারু দ্রুত সরে যায়। বাগানের বাতাসে তার উষ্ণতার ছাপ রেখে যায়। বনমালী নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সেদিন যদি সে বাধা না দিত, সেসব অনেক আগের কথা। এখন চারুরা সেই রূপ যৌবন নেই। বয়সের ভার আর ক্লান্তিতে তার শরীর অনেকটাই ম্লান। বনমালীর চোখেও তাই আর তার জন্য কোনো আকর্ষণ নেই। চারু এখন শুধু অতীতের এক স্মৃতি, বনমালীর জীবনে যার আর কোনো প্রভাব নেই। গাছের ডাল থেকে টপ টপ জল পড়ছিল। চারপাশে কিছু ফুল গাছ নষ্ট হয়ে গেছে। চারু বলল, কাল রাতে বৃষ্টিটা কি ভয়ানকই না হলো। বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেল। আজ তারকেশ্বর যাব ভাই। খেন্তির মা 200 টাকা চেয়েছে। মেয়েকে নিয়ে কাশি যেতে চায়। তুমিও কি যাবে ওদের সঙ্গে? তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। কেন্তির মার কি, হুট বলতেও যেখানে খুশি যেতে পারে। আমরা পারিনে, আমাদের মায়া মমতা আছে। তারকেশ্বর যাওয়ার আগে চারু বলল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরীর একাদশী। এই বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে। কথা কি শুনবে মেয়ে? তোমাকে মানে, ফল টল যদি খাওয়াতে পারো একটু চেষ্টা করে দেখো ভাই। আগে চারুর চাকর প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবে চারু তারকেশ্বর যেত। এবার সরাসরি যাত্রী নিবাসে উঠল।
সেখানে প্রতিদিন দেবতার কাছে মানত করল যেন পরী কলেরায় মারা যায়। দেবতাকে সে বুঝিয়ে বলল পরীর আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, পরীর ছেলেকে চারু নিজের মতো মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পূজা সেরে যাত্রীনিবাসে ফিরে চারু দেখল এক বউ কলেরায় আক্রান্ত। বউটির নাম কনক, বয়স কম। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলেমানুষ দেওর অজিতকে সঙ্গে নিয়ে মরিয়া হয়ে সে ধর্ণা দিতে এসেছে। সকালে সে একবার চারুর কাছে পাথরের বাটি ধার করতে এসে বলেছিল, মাসিমা, আপনি কদিন থাকবেন? আরো 5-6 দিন থাকবো। তবে মন টেকে না মা, ছেলেটাকে পরের কাছে ফেলে এসেছি। তাহলে ভালো, আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে, ঠিক তো কিছু নেই। একা কি করে থাকবে, চিন্তা হচ্ছিল। কাল কনক ধর্ণা দেবে বলেছিল। এখন তাদের এই বিপদ। তার ছেলে মানুষ দেওর একেবারে দিশেহারা হয়ে গেছে। চারু চাকরকে গাড়ি আনতে পাঠালো। অজিত এতক্ষণ চারুকে দেখতে পায়নি, এবার দেখে যেন বাঁচার পথ পেল। মাসিমা, দেখুন তো, ওরা জোর করে হাসপাতালে পাঠাতে চাইছে, আপনি একটু বলুন না। তা যাও না বাচ্চা, হাসপাতালে যাও। এখানে কি চিকিৎসা হবে? আর ডাক্তার ডাকোনি কেন এখনো? তুই ডাক্তার ডাকো, তারপর অন্য কথা। এমন ভৎসনা করেই চারু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। গাড়ি নিয়ে চাকর ফিরতেই চারু অজিতকে ডাকল। আমার পাথরের বাটিটা কোথায়? বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। নোংরা করেছে কেন? পরের জিনিস নিলে যত্নে রাখতে হয়। আচ্ছা, যা করেছে ভালোই করেছে, এবার এনে দাও। একটু ধুয়ে দিচ্ছি। না, দাঁড়ানোর সময় নেই, যেমন আছে তেমনই নিয়ে আয়। অজিত কথা না বলে বাটি এনে দিল। চারু তা কাপড়ে পেঁচিয়ে জিনিসটি হাতে তুলে নিল। এরপর অজিতের হাতে 10 টাকার নোট দিয়ে দ্রুত বাড়ি ফিরল। বাড়ি ফিরে চারু সেই পাথরের বাটিতে প্রসাদ তুলে পরীর হাতে দিল। 2 হাতে ধর, এটা প্রসাদ, খেয়ে নে। পরীর প্রসাদ খাওয়া দেখে চারু বাটি নিয়ে স্নানের ঘরে গেল। সাবান সোডা দিয়ে অনেকবার মাজল, নিজেও দীর্ঘক্ষণ স্নান করল। ভুবনের কপালে ফুল ছুঁয়ে চারু বলল, তোকে কেউ কিছু বলেনি তো ভুবন? তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম, কেষ্ট আমায় ধরে আনলো কেন? আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। চারু পদ্মকে জিজ্ঞাসা করল, কি রে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি বলতো? কি আর বলবো মা, সকলের ভাবসাব খারাপও নয় আবার খুব ভালোও নয়, ওর মাঝামাঝি। পরী ভুবনকে খাইয়ে দিয়েছে, কাঁদলে ভোলানোর চেষ্টাও করেছে, কিন্তু খুব চোখে চোখে রাখেনি। ভুবন তো কাল পালাচ্ছিল, কেউ ধরে ঘরে নিয়ে গেছে। কি জানো মা, মার মতো কেউ কি করে? আমি চিরকাল বাঁচবো না পদ্ম, তখন কি হবে? মারধর করেনি তো কেউ? না না, মার তো আর কেউ করেনি। ধরে আনবার সময় কাল কেষ্ট ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করে গেল। চারুর পুরো নাম চারু দর্শনা, পরীর পুরো নাম পরী রানী। এগুলো কেবল যে নাম তা নয়, মানানসই নাম। চারুর শরীর খারাপ ছিল, তবে মনের অসন্তোষ যেন তার অসুস্থতাকে বাড়িয়ে তুলল। পরীর সৌন্দর্য তার মনে এক নতুন অস্বস্তি জাগিয়ে তুলল। মনে হলো এত রূপ নিয়ে সংসারে থাকা বিপজ্জনক। পরীর লাল ঠোঁটের হাসি চারুকে শিহরিত করল, আবার গভীর ক্ষোভে দগ্ধ করল। সারাদিন নানা ভাবনায় ক্লান্ত চারু রাতে শুয়ে পড়ল, কিন্তু মনের এক কোণে ভয়। আজ রাতেই যদি পরীর কলেরা হয়
ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাবে না। তারকেশ্বরের সেই বউটির কথা মনে পড়ল, যার কলেরা হয়েছিল। চারুর গা ঘিন ঘিন করতে লাগলো। সম্ভবত মনের ঘেন্নাতেই খানিক পরে চারুর বমি আসতে লাগলো। প্রথমবার বমি করতেই মনে হলো শরীরের সব রস শুকিয়ে গেছে। বমির শব্দে পরি ছুটে এলো। চারু কাঁদতে কাঁদতে বলল, ও পড়ি, আমার কলেরা হয়েছে, বনমালীকে ডাক শিগগির। বনমালী এসে ডাক্তার ডাকার ব্যবস্থা করল। 1 ঘন্টা পর ডাক্তার এলেন। এর মধ্যে চারু অসংলগ্নভাবে বিড়বিড় করে কিছু বলছিল, যা কেউ বুঝতে পারছিল না। ডাক্তার চিকিৎসা শুরু করলেন। বনমালী বারবার আশ্বাস দিল, ভুবনের চিন্তা করো না, ওর সব দায়িত্ব আমি নেব। পরীর মনে হলো তারও কিছু বলা দরকার। বলল, ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল করব না কখনো। কিন্তু চারু কি বিশ্বাস করল? না। 40 বছরের জীবনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানুষের মুখের কথায় ভরসা করা বোকামি। কয়েকদিন পর পরী খুব কাঁদল। বারবার বনমালীকে বলতে লাগলো, দিদি আমাকে খুব ভালোবাসতো, একদিনের তরে সুখ কাকে বলে জানিনি। তারপর ওই তো ছেলে গিয়েছে না বেঁচেছে। শরীরও ভেঙে গিয়েছিল। হ্যাঁ, অম্বলের অসুখটা হবার পর থেকে একরকম মরবার ডাকি হয়েছিল। অথচ একটু যত্ন হয়নি। না, নীলে তো কারো যত্ন তেমন মানুষই ছিল না দিদি। সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে প্রাণটা দিয়েছে। বড় ঘা খেয়ে গেল। আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? বাহ, বেশ। আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসেব থাকে? তুমি ঘরে এলে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়। সাবধান থাকবো। তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী আর কখনো পরীর ঘরে আসেনি। এতে পরী অস্থির হয়ে পড়ল। একদিন সে চুলে তেল দিল, আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবল। বাটিতে আলতা গুলে গালে মেখে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল। ছোট একটা পান সাজিয়ে মুখে নিল। বনমালী যখন বেড়াতে বের করছিল, পরী সামনে এসে একটু হেসে বলল, শোনো, কাছে সরে এসো, কানে কানে বলি। একটা ফিডিং বোতল এনো, আমি মরুভূমি হয়ে গেছি। আনবে তো? আনবো। পদ্মর কাছে খোকা ভারী কাঁদছে পড়ি, পদ্মর কাছে ওকে না দিলেই হয়। বনমালী চলে যেতেই পরী ছুটে গিয়ে পদ্মঝির কাছ থেকে খোকাকে টেনে নিল। বলল, তোকে না 500 বার বলেছি বাবুর ধারে কাছেও খোকাকে নিয়ে যাবি না। বাবু নিজে ডাকলে গো, বললে খোকাকে নিয়ে আনতো পদ্ম। তেনার কথা না শুনলে চলে বলো? ভয়ে মরি যে দিদিমণি। মরুন তোমার, ভয় আবার কিসের? তা যাই বলো, বাবুকে আমি বড্ড ডরাই বাপু। দেখলে বুকের ভিতর ডিপ ডিপ করতে থাকে দিদিমণি। এই এক দূর থেকে বাবুকে আমি গড় করি। আচ্ছা আচ্ছা, বেশ করিস। তারপর কি হলো বল? ভয়ে ভয়ে খোকাকে তো নিয়ে গেলাম, বাবু কোলে নিলে, আদর করলে, চুমু পর্যন্ত খেলে। তারপর বললে, বেশ ছেলেটা না রে পদ্ম। লজ্জায় মরি গো দিদিমণি, লজ্জায় মরি। বনমালী ফিরে এলে পরী বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসে হয় না? না, দুদিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করব কি? বরং তোর ছেলে বলে ভালোই বাসি। পরীর মুখ শুকিয়ে গেল। বনমালীর সে তীব্র ভালোবাসা এত তাড়াতাড়ি মিলিয়ে গেল কিভাবে?
প্রতিদিন নিজের রূপে নতুন কিছু খুঁজে পাওয়া পরীর মনে হলো বনমালীর চোখে সে পুরনো হয়ে গেছে। পরীর মনে হলো পদ্মঝি হয়তো এতটা মিথ্যে বলেনি। বনমালীকে সে নিজেও ভয় পায়। বনমালীর স্বভাবই এমন, জীবনের কোনো কিছুই তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি। বনমালী জীবনকে ভোগ করে, তাড়াতাড়ি জীর্ণ করে এবং ক্লান্ত হয়ে পড়ে। চারু একদিন তাকে জব্দ করেছিল। চারু ছিল বনমালীর প্রথম নেশা, অদম্য, অবুঝ, দীর্ঘস্থায়ী। একসময় বনমালী তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু চারু তাকে নিয়ে খেলা করেছিল। আশা দেখিয়ে দূরে সরিয়ে রাখত, আর বনমালীর ক্ষুধার্ত মন চারুর অদম্য রক্ষণশীলতার বেড়া পেরোতে পারত না। পরীর রূপ ছিল, কিন্তু চারুর মতো গভীরতা ছিল না। বনমালী তার প্রতি পুরোপুরি আকৃষ্ট হতে পারেনি। রাতে পরী তার ঘরে সুন্দর করে শয্যা তৈরি করে রাখে, বালিশের নিচে জুঁই ফুল আর বেল ফুল রাখে, কিন্তু যার জন্য আক্ষেপ সে আসে না। পরী সরাসরি ডাকতেও সাহস পায় না, জানলার পাশে বসে শুধু কাঁদে। রাতে বাদল নামে, খোকা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আর পরী উত্তেজিত হয়ে খোকার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কেন তুই এসেছিলি হারামজাদা? গভীর রাতে পরী দরজা খুলে বের হয়। আলো নিভিয়ে অন্ধকারে ঘুরে বনমালীর ঘরের দরজায় কান পাতে। ভুবনের ঘরে উঁকি দিয়ে দেখে ভুবন উপুর হয়ে হাপুস নয়নে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরী সে দৃশ্য উপভোগ করে। সে চিরদিনই দুঃখী, অন্যের দুঃখ দেখলে সে আনন্দ পায়। তারপর পা টিপে টিপে গিয়ে বনমালীকে ডাকে। ভুবন কিরকম করছে দেখবে চলো। কিরকম করছে? কাঁদছে আর ছটপট করছে। প্যাসেজের আলো নিভিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালালো। পরী সংকুচিত হয়ে বলল, দেখো তো কি করলে, নিভিয়ে দাও। ঘরে যা। অপমানিত পরী আলোর নিচে দাঁড়িয়ে থাকে। পাশের ঘর থেকে হেমলতা এসে বলে, কে রে, পড়ি নাকি? বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পড়ি? মরণ তোমার, বেহায়া মেয়ে। পরী তখন চট করে বনমালীর ঘরে ঢুকে দরজা দরাম করে বন্ধ করে দিল। হেমলতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এর মধ্যেই পরী বনমালীর চাদর গায়ে জড়িয়ে নিজের ঘরে ছুটে গেল। হেমলতা অস্ফুটে বলে উঠলেন, এ কি কাণ্ড মা! পরদিন চুপ করে কাটিয়ে তার পরের দিন হেমলতা বনমালীকে বললেন, পরীকে পাঠিয়ে দে বনমালী। কেন পরের বোঝা ঘাড়ে করে আছিস? দেব, এখন থাক। ও আবার বোঝা কি মা? এর আগে মানুষ তুই, তোকে বলতে সাহস হয় না বাপু, কিন্তু চোখ মেলে তো এ আর দেখা যায় না বনমালী। কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না বল। না, আমার রাগ হবে না, বলো। পরীর স্বভাব চরিত্র ভালো নয় বনমালী। মেয়েটা খুব মিটমিটে। শ্রীধরের ভাইটা সে জানিস, ওই যে রোগা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। পরশু দুপুরবেলা চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এইদিক ওদিক চেয়ে নিচে নেমে গেল। পরশু তো আমি তখন পরীর ঘরে ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষকে অত সন্দেহ করো না মা, পরী সেরকম নয়।
হেমলতার মাথা ঘুরে গেল। নিজের মিথ্যার পাশে ছেলের মিথ্যা দাঁড়ানো মাত্রই সত্য প্রকাশ পেয়ে গেল। লজ্জায় তার আর মাথা তুলতে ইচ্ছে হলো না। বনমালী চলে গেলে তিনি ভাবলেন, চুপ থাকলেই হতো। 38 বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া তার সাজে না। বনমালীর স্বাভাবিক নির্মমতা ও উদাসীনতা পরীকে পাগল করে তুলল। বনমালী কেন হঠাৎ এমন পাল্টে গেল? পরী দিনরাত ভাবতে থাকে, আগের মতো তাকে কাছে টানার উপায় কি। প্রথমে সে সিদ্ধান্ত নেয় অভিমান করে গম্ভীর হয়ে থাকবে, আবার কখনো ভাবে হাসি খুশি থাকা ভালো, যেন কিছুই হয়নি। এক রাতে নিজেকে সামলাতে না পেরে বনমালীর ঘরে গিয়ে তার পায়ে পড়ে ক্ষমাও চাইল, কিন্তু তাতেও কিছুই বদলালো না। এদিকে বনমালীর সমস্ত মনোযোগ এখন ভুবনের দিকে। ভুবনের সঙ্গে কথা বলে, তাকে বিভিন্ন বিষয়ে শেখায়, খাওয়ার সময় পাশে বসায়, এমনকি ভুবনকে নিয়ে মাঝে মাঝে মোটর চেপে বেরিয়েও যায়। ভুবনের বুদ্ধির জড়তা কাটানোর জন্য বনমালী আপ্রাণ চেষ্টা করে। বনমালী বলে, ভুবন বোকা নয়, চারুদি ওকে বোকা করে রেখেছিল। আগে থাকতে আমার হাতে পড়লে একদিনও মানুষ হয়ে যেত। খোকাকেও তুমিই মানুষ করে দিও। হেমলতার জ্বর বেড়েছে। তিনি ভাবেন আর বাঁচবেন না, তাই ছেলের যত্ন পেতে মরিয়া। বনমালী বললে, অফিসে কাজ আছে মা, যেতে হবে। আমার চিতায় তুলে দিয়ে যাস। বনমালী বিকেলে বাগানে হাঁটতে যায়। এদিকে ভুবন বারবার ঘড়ি দেখে। 6টা বাজতেই সে বাগানে ছুটে যায়, বলে, 6টা বাজলো মামা। বনমালী অবাক হয়। ভুবনকে কিছুই বলা হয়নি, তবু সময় মতো হেমলতার ওষুধ খাওয়ানোর কথা ভোলেনি কেন? কেবল তাকে খুশি করতে। একদিন পরীর সামনেই বনমালী ভুবনকে বলে, একটা বাড়ি নিবি ভুবন? নিবু মামা। আচ্ছা, তোকে একটা বাড়ি লিখে দেব। বনমালী শ্যামবাজারের এক নতুন বাড়ি দানের কথা ভাবছিল, কিন্তু পরী তা জানত না। সে মনে করল বনমালী ভুবনকে এই বাড়িটিই দিয়ে দেবে। এই ধারণায় তার বুকের ভেতর জ্বলে উঠল। পরী সারাদিন রুক্ষ মেজাজে থাকল। খেন্তির মাকে এমন অপমান করল যে সে চোখের জল ধরে রাখতে পারল না। বিকেলে কেষ্টকে কোনো অপরাধ ছাড়াই পরী চুটি ছুঁড়ে মারল। পঞ্চমী তিথিতে গভীর রাতে মাথা কপাল কুটে বনমালীর বন্ধ দরজার সামনে বসে থাকার পর পরী নিজের ছেলেকে হ্যাঁচকা টানে কোলে তুলে তার গলা চেপে ধরল। খোকা কাস্তে কাস্তে বমি করে দিল। পরদিন খোকার গলা লাল হয়ে গেল, আর কাঁদতে গিয়ে শব্দ বের হচ্ছিল না। পদ্ম ভয় পেয়ে বলল, কি করে এমন হলো দিদিমণি? বাবুর কীর্তি পদ্ম অন্ধকারে সেরে যাবে, সেরে যাবে। আমি ভাবলাম পেলেক বিড়ালটার হয়েছিল, দেখনি? দেখে আমি তো ঘৃণাই ওরি দিদিমণি। গলা জুড়ে ঘা, যে রক্তে। হেমলতার অসুখ বাড়ায় বনমালী ব্যস্ত হয়ে পড়েছে। এই সুযোগে দুপুরবেলা পরী চুপি চুপি ভুবনকে বলল, মার কাছে যাবি ভুবন? যাব। এক কাজ কর তবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। আমি যাচ্ছি, গাড়ি চাপিয়ে তোকে মার কাছে নিয়ে যাব। মামাকে বলি যাই? তবেই তুমি গিয়েছ। মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। কাউকে কিছু বলিস নে কিন্তু, খবরদার। বললে নিয়ে যাব না। যা, রাস্তায় দাঁড়া গে। পরী খোকাকে কোলে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাইরে বেরোল।
গলিতে ভুবন দাঁড়িয়ে চঞ্চল হয়ে অপেক্ষা করছিল। তার হাত ধরে পরি দ্রুত টেনে নিয়ে চলল। বড় রাস্তায় এসে একটা ট্যাক্সি ধরল, সোজা হাওড়া স্টেশনে পৌঁছে গেল। পরি কাউন্টারের ওপারে বেশ কয়েকটা নোট চালান করে ভুবনের জন্য বম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একটা টিকিট কাটল। গাড়ি ছাড়ার ঠিক আগে ভুবনকে ফাঁকা কামরায় তুলে দিল। মনে আছে তো যা বলেছি ভুবন? কাল বিকেল 6টায় গাড়ি থামবে, তখন নেমে যাবি। আমি ঘুরে দেখতে জানি মাসি, এখন বাজে 3টে। ঠিক 6টায় নামবি। গাড়ি না থামলেও লাফ দিয়ে নামবি। মার কাছে যাচ্ছিস, তোর কিছু হবে না। টিকিট দেখাতে বললে দেখাবি, খিদে পেলে খাবার কিনে খাবি। টাকা ঠিক আছে তো? 5 টাকার নোট চিনিস তো? ভাঙিয়ে খাবার কিনিস। মা স্টেশনে আসবে তো মাসি? আসবে। খোকাকে একটু দাও না, একটু আদর করি। না, এখন সময় নেই, গাড়ি ছেড়ে দেবে। গলির মুখে ট্যাক্সি ছেড়ে দিয়ে পরি খিড়কির দরজা দিয়ে বাড়ি ঢুকল। তাকে অভ্যর্থনা করল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবন? ভুবনের আমি কি জানি, বাড়ি নেই। কেষ্ট, এদিকে আয়। তোকে ছাড়িয়ে দিলাম কেষ্ট। মাইনে যা জমেছে পাবি না। পালা, দাঁড়িয়ে থাকলে তোকে পুলিশে দেব। বাড়ির ঝি চাকররা চারপাশে ভিড় করল। পরীর বুক ধকধক করতে লাগলো। অনেক কষ্টে জিজ্ঞেস করল, ভুবন কোথায় গেছে কেষ্টু? পালিয়ে গেছে? ও জানে না। তুই ঘরে যা পড়ি। এখানে থাকতে তোর অসুবিধে হচ্ছিল বলে তোকে নিচের একটা ঘর দিয়েছি পড়ি, খেন্তির পাশের ঘরখানা। নিচে ভাঁড়ারের পাশে বস্তির মতো কয়েকটা ঘর। সেই শাড়ির এক কোণে খেন্তির পাশের ঘর এখন তার। পরীর মুখ শুকিয়ে যায়। শুধু সন্দেহের ভিত্তিতে এত বড় শাস্তি? বনমালী তার কথা শুনতেই চায়নি। ঝি চাকরদের থেকেও নিচে ফেলে দিল তাকে। নিজের অনুপস্থিতির কৈফিয়ত দেওয়ার সুযোগও পেল না। কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করলাম? তোমার গায়ে ছুঁয়ে বলছি। কিন্তু বনমালী ততক্ষণে চলে গেছে। নিচে যেতেই হয় পরীকে। খেন্তি দেখে বলল, কি গো, ওপর থেকে তাড়িয়ে দিলে? বড় লোকের মর্জি দিদি, কি আর করবে বলো? কি যে বলো তার ঠিক নেই। তাড়িয়ে আবার দেবে কে? আমি যেচে এসেছি। উপরে যেসব মেচ্ছাচার, বিধবা মানুষ আমি, আমার পোষালো না। ভাবলে অবাক লাগে বোন, এ বাড়ি তো তোমার নিজের দিদির ছিল। আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকে পরী কাঁদতে থাকে। পিছন পিছন খেন্তি ঢুকে বলল, কাঁদছো কেন? সব সয়ে যাবে। শোনো বলি। থাক, তুমি যাও। শোনেই না। আমি যখন কপাল পুড়িয়ে এলাম, বাড়ির বাবু আমাকে বললে, নিচটা স্যাঁতসেঁতে, তুই ওপরেই থাক। তোর মার সহ্য হয়ে গেছে, কিচ্ছু হবে না, তোর অসুখ করবে। আমি ব্যাপার বুঝে রাজি হলাম না, নিচে মায়ের কাছেই রয়ে গেলাম। পরী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বলল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। একদিন হেমলতা বনমালীকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না? আপদ গেছে, যাক। ঠিক তখনই মাথার ওপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে গেল। প্লেনটা ক্রমেই সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে
আশ্রয় নিয়েছে। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।